MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বারবার উন্নয়নের কথা বলেন তিনিই নাকি এ রাজ্যের উন্নয়নের কাণ্ডারি এবং গোটা রাজ্যের মানুষ নাকি তার দিকে তাকিয়ে থাকে, কারণ তিনি প্রকৃত উন্নয়ন নাকি এখানে 34 বছর বাদে এনে দিয়েছেন এবং সেই উন্নয়নের জন্য বাঙালি নাকি তাকেই বা বাংলার মানুষ নাকি তাকেই বারবার ভোট দেবে। আজকে কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার উন্নয়নের লিস্টে কি কি পড়ে? মানুষের স্বাস্থ্য পড়ে, মানুষের শিক্ষা পড়ে, রাজ্যের পরিকাঠামো পড়ে, রাজ্যের চাকরি বাকরি পড়ে, রাজ্যের যুব সম্প্রদায় তাদের কর্মসংস্থান পড়ে আপনার উন্নয়নের তালিকায়, রাস্তাঘাট জল বাড়ি পড়ে, নাকি এগুলোর বাইরে উন্নয়নের নতুন কোনো ডেফিনেশন বা সংজ্ঞা আপনার কাছে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী? কারণ আপনার রাজ্যে যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি, একটা ছোট্ট উদাহরণের তুলে ধরি, আরজিকর হাসপাতাল। গোটা রাজ্যের তুলনায় গোটা রাজ্যের এত মানুষের জন্য এত হাসপাতাল তৈরি হয়েছে এত দিনে, সব কিছু মিলিয়ে যদি দেখা যায় তাহলে যা অবস্থা আজকে দাঁড়িয়েছে তার প্রতিচ্ছবি বা আয়না হচ্ছে আরজিকর হাসপাতাল। যে আরজিকর হাসপাতালে ধর্ষণ হয়, অভয়ার মতো কাণ্ড হয়, যে আরজিকর হাসপাতালে মানুষের মৃত্যু হয় লিফটের তলায় চাপা পড়ে এবং সেই দেহ পর্যন্ত তাকে উদ্ধার পর্যন্ত কেউ করতে আসে না, তার দেহ পর্যন্ত কেউ সরাতে আসে না ঘন্টার পর ঘন্টা, যে আরজি করে অব্যবস্থায় মানুষের মৃত্যু হয় বাইরে পড়ে থেকে। এটা আপনার রাজ্যের স্বাস্থ্যের প্রতিচ্ছবি, আয়না। আর আপনার রাজ্যে পরিকাঠামো আপনি তো বাধা দেন। যেখানে কেন্দ্র সরকার মেট্রো করতে চায়, পরিকাঠামো উন্নয়ন করতে চায়, আপনি বাধা দেন। আপনার দল চাকরি চুরি করে, আপনার দলের নেতারা চাকরি চুরি করে, এমনটাই অভিযোগ। আর কেন্দ্রের প্রকল্পগুলো আপনি আটকে দেন। তাহলে আসলে কি আপনি বাংলার মানুষের শত্রু হয়ে উঠছেন? আসলে কি আপনি বাংলার মানুষের উন্নয়নের পথে কাঁটা হচ্ছেন? এই প্রশ্ন করব আমি কিশলয় আজ। কিশলয়ের অগ্নিবাণে প্রথমেই বিশেষ প্রতিবেদন দেখুন। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে ওগুলো তো যেমন চলছে চলবেই। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। সরকারি পরিষেবার যখনই প্রসঙ্গ ওঠে সব করে দিয়েছি রব তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে তার মুখে শোনা গিয়েছে ঢেলে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজানো স্তুতি। আর নির্বাচনের আগে গিমিক হিসেবে দুয়ারে স্বাস্থ্যের প্রতিশ্রুতি মমতার গলায়। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলি যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কখনো লিফটের তার ছিঁড়ে মৃত্যু, কখনো আবার শৌচালয় না থাকার কারণে মৃত্যু। কতটা দুরবস্থা একটা শৌচালয় থাকতে পারে, এটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ছবি। ট্রমা কেয়ার, সেখান থেকে এতটা হেঁটে আসতে হলো এবং তারপরে এই যে নোংরা, এই যে সুলভ শৌচালয় রয়েছে যেটা পেট, অস্বাস্থ্যকর পরিবেশ, মাছি, পোকা মাকড়, পানির গুটকা এখানে পড়ে রয়েছে। জিজ্ঞেস করলো ডাক্তারবাবু পায়খানা বাথরুমে নিয়ে যাবো, কোথায়? ডাক্তারবাবু বললো ওই চৈতিকে আছে, বাইরে চলে যাও। বাইরে গিয়ে গেটে, হ্যাঁ বাইরে গেটে, ইমার্জেন্সি গেটে যে কমন বাথরুম আছে না, পাবলিক বাথরুম, সেখানে নিয়ে গেছে। আর শেষ হয়রানি হেনস্থা যেন অপর নাম হয়ে উঠেছে সরকারি হাসপাতালগুলির। জ্বর, একবার এ বিল্ডিং বলছে, একবার ও বিল্ডিং বলছে, এইভাবে আমাদের হয়রানি করছে, কোনো আমাদের সাহায্য করে না। সকাল 6টায় এসছে এখানে, কই পরিষেবা পাচ্ছি কোথায়? সকাল 6টা থেকে ঘুরছি তো। এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি? না না, ট্রিটমেন্ট শুরু হয়নি। শুধুই কি স্বাস্থ্য, বাংলার শিক্ষা ব্যবস্থা ধুঁকছে একের পর এক স্কুল বন্ধের মুখে। রাজ্যের গড়িমসিতে থমকে রয়েছে মেট্রোর কাজও। বাংলার উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলে রাজ্যের শাসক দল, কিন্তু প্রকৃত উন্নয়নের বেলায় লবডঙ্কা। কেন্দ্রের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাও পায় না এই বাংলা। স্বাধীনতার সময় দেশের জিডিপি প্রায় 30% অংশীদার ছিল এই বাংলা, সেটা নেমে দাঁড়িয়েছে 5 থেকে 6%। পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এই বাংলার। রিপাবলিক বাংলা।
সকাল থেকে আজকে আরজিকর নিয়ে প্রশ্ন তুলছি। আরজিকর তো একটা হাসপাতাল, তাই তো বলবেন তৃণমূলের সমর্থকরা, তাই তো বলবেন মাননীয় আপনি, কিন্তু আরজিকর হাসপাতালে তো সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন ছিল, নির্দেশ ছিল, সিসিটিভি লাগানোর নির্দেশ ছিল, লিফটগুলো সচল রাখা, পরিকাঠামো উন্নয়ন করা, সেখানে সঠিকভাবে সিকিউরিটি এনশিওর করা, এই সমস্ত কিছু আপনাদের নির্দেশ ছিল। কিচ্ছু পালন করেনি, কিচ্ছু পালন হয়নি। এতটা নির্লজ্জ কিভাবে একটা রাজ্য সরকার হতে পারে প্রশ্ন করছে বাংলার মানুষ। যেটা সুপ্রিম কোর্ট বলে সেই কথাগুলো শোনেন না। আরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে গেলে এক একটা হাসপাতালের বেসিক সিকিউরিটিগুলো কেন এনশিওর করা হবে না? নিরাপত্তা কেন, রোগীর নিরাপত্তা, রোগীর আত্মীয়ের নিরাপত্তা কেন নিশ্চিত করা হবে না? কেন আজকে সকাল থেকে যখন আমাদের প্রতিনিধিরা আরজিকরের বাইরে থাকবেন তখন দেখতে হবে যে দুজনের মৃত্যু আমরা আজকে একদিনে পেয়েছি, যারা বিনা চিকিৎসায় অব্যবস্থার কারণে মারা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো স্বাস্থ্যটাও নাকি দেখেন বিভিন্ন দপ্তরের সঙ্গে সঙ্গে। আপনাকে আমার প্রশ্ন, আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো রাজ্যের অভিভাবক। একটা রাজ্যের মানুষ লিফটের তলায় চাপা পড়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। আপনার রাজ্যের সেই হাসপাতালের লিফটের কর্মীরা পর্যন্ত পূর্ত দপ্তরের সেখানে ছিলেন না। তার পরবর্তীকালে আমরা যখন খতিয়ে দেখি, একের পর এক খবর উঠে আসে যেখানে রোগীরা রাস্তায় পড়ে থেকে থেকে মারা যাচ্ছে। আর আপনি বলেন 100 কোটি টাকার কথা, আপনি বলেন স্বাস্থ্য ব্যবস্থায় বাংলা নাকি নাম্বার 1, আপনি বলেন মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা, আপনি বলেন সুপার স্পেশালিটি হসপিটালের কথা, আপনি বলেন কলকাতা সহ রাজ্যে রাজ্যে নাকি আপনি এমন স্বাস্থ্য ব্যবস্থা করেছেন, আপনি বলেন স্বাস্থ্য সাথীর কথা। আমরা প্রশ্ন করছি, আপনি কি আসলে এ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, নাকি আপনি রাজ্যের মানুষকে ভাঁওতা দিয়ে রাখতে চান? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই, শুনুন। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব করে দিয়েছেন, সলভড, প্রবলেম সলভ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সব করে দিয়েছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের মানুষ কি বলছে? যাদের রোগী ওই হাসপাতালে ভর্তি আছে তাদের পরিজনেরা কি বলছে? কার কথায় বিশ্বাস করব? শুনুন রোগীর পরিজনদের বক্তব্য কিশলয়ের অগ্নিবাণে। আজকের এই বক্তব্যগুলো নিয়ে আমি প্রশ্ন করব, আসলে সত্যি কে বলছে, দেখুন। এইভাবে যে যাচ্ছেন, একটা স্ট্রেচার হলে তো সুবিধা হতো আপনার। তো মানে তো লাইন আছে, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না, ট্রলি কিছু পাওয়া যাচ্ছে না, মানে স্ট্রেচার চলে কিছু পাওয়া যাচ্ছে না। 15 দিন ধরে জ্বর, একবার এ বিল্ডিং বলছে, একবার ও বিল্ডিং বলছে, এইভাবে আমাদের হয়রানি করছে, কোনো আমাদের সাহায্য করে না। কখন এসছেন আপনারা? আমরা সকাল 6টায় এসছি এখানে। রক্তবমি করছে, এই বিল্ডিং ওই বিল্ডিং ঘোরানো হচ্ছে শুধু। সঠিক পরিষেবা পাচ্ছেন আপনারা? কই পরিষেবা পাচ্ছি কোথায়? সকাল 6টা থেকে ঘুরছি তো। এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি? না না, ট্রিটমেন্ট শুরু হয়নি। ভালো না, ভালো না, ভালো না। প্রতিবাদ চাই আর শাস্তি চাই। আজ আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আমি কি করব বাচ্চা নিয়ে? ওরা ভুল চিকিৎসা করেছে, ভুল চিকিৎসা আমার বরকে মেরেছে। আমি বারবার বলেছি আমার বরের ইসিটি করো, আমার বরের বুকে লেগেছে, ইসিটি করো। ওরা কোনো কেরাচ্ছে করেনি, আমি বুকে রেখছে করে নিয়ে আসি। আরে বুকে রেখছি যখন করেছি, ইসিটা করতে। কিন্তু আরজিকরের মতন ফালতু হাসপাতালে চিকিৎসা না করাই ভালো, সব মাদের বলবো আমি। এই কান্নাগুলো বিজেপি শিখিয়েছে না সিপিএম শিখিয়েছে না রিপাবলিক বাংলা শিখিয়েছে? গিয়ে প্রশ্ন করে নিন মাননীয় মুখ্যমন্ত্রী, অথবা সম্পর্কে আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে পারেন। এদের কেসটা কতটা জেনুইন সেটা নিয়ে যদি সন্দেহ থাকে, গিয়ে দেখুন কিভাবে মৃত্যুর মিছিল চলছে আপনার সরকারি হাসপাতালের বাইরে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম টপিক, আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। এরপর আমি আরও অন্যান্য অগ্নিবাণ নিয়ে, অন্যান্য ক্ষেত্র নিয়েও প্রশ্ন করব। প্রথম প্রশ্ন,
মমতার আমলের সরকারি হাসপাতালগুলি কি মানুষ মারার কল? মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে যাবে নাকি মৃত্যুবরণ করতে যাবে, কখনো লিফটের তলায় চাপা পড়ে আর কখনো বিনা চিকিৎসায়? এর পরের ভাগে যাব, পরিকাঠামো নিয়ে প্রশ্ন করব, রাজ্যের পরিকাঠামো তলানিতে কেন সেই প্রশ্ন করব। প্রথম ভাগে কেন স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে? কিশোর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপির নিরিখে 1 নম্বর শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা, আমার সঙ্গে হৃদয় বিশ্বাস আইনজীবী রয়েছেন, আমার সঙ্গে থাকছেন পার্থপ্রতিম বিশ্বাস সিপিআইএম প্রার্থী টালিগঞ্জের, আমার সঙ্গে মৌমিতা চক্রবর্তী থাকবেন গবেষক। শঙ্কুদেব পণ্ডা, আপনাকে দিয়ে আমি শুরু করব। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন বারবার। আমি একটা বক্তব্য শোনালাম, বাইট শোনালাম, বলছেন 100 কোটি টাকা, 300-400 অ্যাম্বুলেন্স সমস্তটা করে দিয়েছি। আমি ছবি দেখালাম, সেখানে রোগীর পরিজনরা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন চিকিৎসা পর্যন্ত শুরু হয়নি, মারা যাচ্ছে মানুষ। কোথায় আরজি করে, যে আরজি কর নিয়ে এত কথা? আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তথা উন্নয়নের কাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন স্যার, ওপেনিং স্টেটমেন্ট 30 সেকেন্ড করে। দেখুন, উনি বলেছেন যে পুরো ব্যবস্থাটা করে দিয়েছি, যা করার করে দিয়েছি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে করে দিয়েছি না, সব থেকে গুরুত্বপূর্ণ শব্দটা উজ্জ্বল রয়েছে, সেটা হচ্ছে শেষ করে দিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থা শেষ করে দিয়েছি, এইটা উনি স্পষ্ট করেছেন। আমার বক্তব্য যে দেখুন, মানুষ একটা লিফটে গেছেন, সেখান থেকে বেঁচে ফিরছেন না, এ তো অপারেশন নয়, এ তো অসুস্থ রোগী নয়, যে সিরিয়াস বিষয় রয়েছে তা নয়, তো স্বাভাবিক সুস্থ সবল লোক লিফটে ঢুকে মারা যাচ্ছেন, ডেড বডি হয়ে বেরোচ্ছেন। আমার বক্তব্য যে এখনো পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, সব দায় ওনার সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আমি এর ঠিক কাউন্টার নেব, মণিশঙ্কর চ্যাটার্জি ডিবেট আমি ওপেন আপ করব। তার আগে আমি প্রত্যেকের থেকে 30 সেকেন্ড করে ওপেনিং রিমার্ক নিচ্ছি। সব দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থাটাকে লাটে তুলেছেন আসলে উন্নয়নের বাধা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কি? উত্তর 30 সেকেন্ড। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা রাজ্যে যা কিছু ঘটবে যদি সেটা মুখ্যমন্ত্রীর সব দায় হয়, তাহলে একটা কেন্দ্রে যা কিছু ঘটবে সমস্ত দায়টা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিতে হবে। আজকে রেল দুর্ঘটনা হচ্ছে, সেটাও প্রধানমন্ত্রীকে নিতে হবে। আজকে পুলওয়ামার ঘটনা বলুন, কারগিলের ঘটনা বলুন, যা কিছু হচ্ছে সব কিছু দায়িত্ব নিতে হবে। ঘটনাটা কিছু হলে বাস্তবসম্মত হতে হবে। দেখুন, যে কোনো সরকার একটা প্রতিষ্ঠান, সেইখানটাতে ধরুন আজকে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, কিন্তু আমি একজন লিফটম্যানকে রাখলাম, আমি লিফট মেনটেনেন্সের জন্য লোক রাখলাম, একটা হসপিটালের লোক রাখলাম, তাদের কাজটা তারা নির্দিষ্ট করে করলে তো এটা হয় না। ফলে আপনাকে দেখতে সব মুখ্যমন্ত্রী দেখার দেয়, সবগুলো মুখ্যমন্ত্রী দেখার দেয়, মানে একটা কনস্টেবল ট্রাফিক সে সিগন্যাল, এইটাই তো কিছু নয়। তাহলে কথাটা হচ্ছে, যদি মানুষের বাক স্বাধীনতাটাকে যদি একটুখানি প্রাধান্য না দেয়, তাহলে বিজেপি আসবে কি করে? কাউকে তো বলতেই দেয় না, মানুষকে তো বলতেই দেবে না। মানুষ বলবে তো, মানে চ্যারিটি বিগিনস দ্য হোম। আরে বিজেপির হয়ে কথা বলছো, তোমার আচরণ তো বলবে যে তুমি ভবিষ্যতে কি ধরনের নেতা হবে। আমার কথা হচ্ছে যে বলছিলেন না যে এত দেখুন, ব্যাপারটা হচ্ছে চাকরি নিয়ে যদি কথা বলেন, সারা ভারতবর্ষের চিত্র যা, পশ্চিমবঙ্গের চিত্র তাই, কিন্তু আমি প্রজেক্টগুলোর কথা বলছি। সেকেন্ড করে নিচ্ছি। আমার একটা প্রশ্ন রয়েছে স্যার, যতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছেন 2011 সাল থেকে, ততদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। যদি হাসপাতালের বাইরে লাশ পড়ে যায় শুধুমাত্র চিকিৎসা না পেয়ে, শুধু লিফটের ঘটনা নিয়ে তো আমি বলছি না স্যার, লিফটটা তো অবশ্যই আছে। কোথায় ছিল লিফট? কোথায় ছিল পিডব্লিউডি কর্মী? আমি বলছি ভালোর কোনো শেষ নেই, আরো ভালো নম্বর, আরো ভালো। কিন্তু তোমাকে দেখতে হবে যে মমতা ব্যানার্জি আসার আগে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল। না, মমতা ব্যানার্জি সরকার আসার আগে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল সেটা দেখতে হবে। আগের ব্যবস্থা খারাপ ছিল, তাই এখনো ব্যবস্থা খারাপ। আপনারা কি অবস্থা? এর থেকে হয়তো ভালো হওয়া উচিত, কিন্তু আগেরটা কেমন ছিল সেটা আপনারা দেখতে হবে।
আজকেই সুপ্রিম কোর্ট একটা বিষয় বলেছে না, ইজ ফেস্টিভ্যাল মোর ইম্পর্টেন্ট দ্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করছে এই রাজ্য সরকারের কাছে উন্নয়ন অপেক্ষা উৎসব বেশি জরুরি। আমরা দেখেছি এই বিগত বছরগুলোতে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোর থেকে সবসময় এই তৃণমূল সরকারের কাছে খেলা মেলা উৎসব বেশি গুরুত্ব পেয়েছে, সেই জন্যই আজকে এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে, তুমি এই একটু আগেই বললে যে 100 কোটি টাকা, মমতা ব্যানার্জি বললেন যে 100 কোটি টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি বলছি উনি সঠিক বলেছেন, 100 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠিক যেরকমভাবে ঘাটাল মাস্টার প্ল্যানে উনি বলেছিলেন 500 কোটি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজই আজ পর্যন্ত শুরু হয়নি। ওই 500 কোটি টাকাটা গিয়ে মেদিনীপুরে তৃণমূলের নেতাদের মধ্যে ভাগ হয়ে গেছে। তেমনি 100 কোটি টাকা বা 200 কোটি টাকা যেটা উনি দিয়েছেন বলছেন, সেটা ওই স্বাস্থ্য দপ্তরে তৃণমূলের যে লোকজন আছে তাদের মধ্যে ওই টাকাটা ভাগ বাটোয়ারা হয়ে। না, মণিশঙ্কর দা বলছেন যে উনি আগে যা পেয়েছেন সেইটার থেকে ভালো করেছেন, আপনারা এতটাই খারাপ, মানে বামেরা এতটাই খারাপ অবস্থায় দিয়েছেন, তাই তো বলছেন মানুষ তো তাই বলছে। আজকে পিজি হসপিটালে আপনি যাবেন, যখন আপনি 11 সালের আগে ঢুকেছেন, এখন গিয়ে ঢুকবেন। সালে তৃণমূল ক্ষমতায় এসেছে স্যার, আপনি তার আগের দায় দিচ্ছেন। না, আমি বলছি যে ভালো তো শেষ নেই, কিন্তু যেটুকু করেছে সেটা অনেক আগের থেকে অনেক ভালো। মানুষ মারা যাচ্ছে আজকে মমতা ব্যানার্জি যেটা করছেন তার থেকে তো ভালো বলছেন বিজেপি করব। বিজেপি যখন করবে তার থেকেও ভালো হওয়া উচিত ছিল। পরিজনকে নিয়ে হাসপাতালে গেলে বিনা চিকিৎসায় বাইরে পড়ে তার মৃত্যু হলে আমার কেমন লাগবে স্যার? আসলে আলোচনাটা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কনসেন্ট্রেট করলে হবে না, যাদের যেটা দায়িত্ব সেটা করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা লোক, না আমি বলছি প্রত্যেকটা লোক, আপনাদের এখানেও চ্যানেলে আসে যারা সরকারি হাসপাতালে ডাক্তারি চিকিৎসা করেন, প্রত্যেকটা লোক পলিটিক্স করে। পার্থপ্রতিম বিশ্বাস সেটাকে বন্ধ করতে হবে, কাজের জায়গাটাতে পলিটিক্স করার জায়গা নয়। এই নিয়ে আলোচনা হওয়া উচিত। টালিগঞ্জ আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম প্রার্থী টালিগঞ্জের পার্থপ্রতিম বিশ্বাস, আপনাকে রিপাবলিক বাংলা কিশোর অগ্নিবাণে স্বাগত। আলোচনায় আমার মূল প্রশ্ন, আসলে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মণিশঙ্কর দা বলছেন, প্রথমে আমি আলোচনা করছি স্বাস্থ্য নিয়ে, আরজি করের বাইরে মৃত্যু মিছিল পাওয়া যাচ্ছে, চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তায় পড়ে থেকে মারা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে? মণিশঙ্কর বাবু বলছেন, তৃণমূলের সমর্থক, তিনি বলছেন যে আসলে যা অবস্থায় পেয়েছিলেন তার চেয়ে তো একটু ভালো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর নেব, 30 সেকেন্ড স্যার। পার্থপ্রতিম বিশ্বাস। না, আপনি প্রশ্নটা আরেকবার বলুন, আমি শুনতে পেলাম না ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, প্রশ্ন শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে হাসপাতালের বাইরে পড়ে থেকে রোগীদের মৃত্যু হচ্ছে, আর হাসপাতালের ভেতরে রোগীর পরিজনরা লিফটের তলায় চাপা পড়ে মারা যাচ্ছেন। প্রশ্ন করলে তৃণমূল বলছে বাম আমলে খারাপ ছিল, আমরা তার চেয়ে ভালো করেছি। আপনার উত্তরটা নেব স্যার, 30 সেকেন্ড। সাধারণভাবে আমল পরিবর্তন হয় তো লোকে উন্নতির দিকে তাকিয়ে, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে বাম আমল পরিবর্তিত হয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের আমল কোথায় ভালো হলো সেটা হচ্ছে আর একটু বোঝার দরকার। বিশেষত গত 15 বছর ধরে রাজ্যের একটা সরকার চলার পরও যদি আরজি করের মতো একটা গ্রেড 1 হাসপাতালের লিফটে পেশেন্ট পার্টি মারা যায়, একটা হাসপাতালের অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার তিনি খুন হন, হাসপাতালে চিকিৎসা করতে এসে মারা যান, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে একটা গ্রেড 1 হাসপাতালের এই অবস্থা যদি হয়, তাহলে বাকি রাজ্যের হাসপাতালগুলি কি অবস্থায় রয়েছে। এবং এটা কার্যত স্বাস্থ্যক্ষেত্রে যেটা আমাদের রাজ্যের যেটা রয়েছে, এটাও একটা থ্রেট কালচারের সেন্টার হয়ে গেছে। ফলে আজকের প্রশ্ন যদি করেন তাহলে হচ্ছে যে পাল্টা থ্রেটের মতোই আপনাকে এই প্রশ্ন করা হবে যে আপনি প্রশ্ন করার কি, এই উত্তরটা যাদের কাছে নেই। কারণ আমি এইটুকু বুঝি যে এরা রাজ্যে হাসপাতালের পর হাসপাতাল খুলছে, ডাক্তার নেই, নার্স নেই, ফলে হাসপাতাল বিফল। স্কুল কলেজের বাড়ি হচ্ছে, রং হচ্ছে, মাস্টার নেই, সেই কারণের জন্য শিক্ষা হচ্ছে বিফলে গেছে। এবং একইভাবে জায়গায় জায়গায় জলের কল পাতা হচ্ছে, সেখানে নল নেই, ফলে সেখানে এই অবস্থার পরিবর্তন হবে কি করে? বিফল। এই অবস্থা চেঞ্জ হবে কি করে? চলছে হাসপাতালে, আমরা সিভিক ভলেন্টিয়ারদের দেখেছিলাম এই অবস্থার পার্থদা কোনদিন পেসমেকার বিনা পয়সায় দেওয়া হবে ভেবেছিলেন? না করে তাহলে সরকার পরিবর্তনের পেসমেকার বিনা পয়সায় দেওয়া হবে কোনদিন ভেবেছিলেন? সামনের অ্যাসেম্বলি পেসমেকারের আগেও দেওয়া হয়েছে। পেসমেকার বাম আমলেও বিনা পয়সায় দেওয়া হতো বহু ক্ষেত্রে। না, বহু ক্ষেত্রে দেওয়া হতো, এখন তো র‍্যান্ডম প্রসেসে করে দিয়েছে। শঙ্কুদা কাউন্টার করছেন, এক সেকেন্ড। ওই হাসপাতালে সুলভ মূল্যের দোকানের নাম করে যে প্রহসনটা, হ্যাঁ, সুলভ মূল্যের দোকানটায়, মণিশঙ্কর বাবু, সুলভ মূল্যের যে দোকানটায়, ওটা যে একটা প্রহসনে পরিণত হয়েছে। আপনি যাবেন কোন কোন ওষুধ পাওয়া যায় এবং কি কি দামে পাওয়া যায়, অনেক কথা বলার আছে। কাউন্টার করছেন শঙ্কুদা, এক সেকেন্ড বলুন।
দেখুন, পার্থদাদের সময়ে যেটুকু যা তৈরি হয়েছিল তার উপর এনারা দায়িত্ব নিয়ে নীল সাদা রংটা করেছেন এবং পুরো ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে। আমায় মার্জনা করবেন, স্বাস্থ্য দপ্তর নিয়ে ইনি বড় বড় কথা বলছেন। এনার উচিত স্বাস্থ্য দপ্তরের যে কোনো হাসপাতালে যাবেন, সুপার স্পেশালিটি হাসপাতাল নাম লাগিয়ে দিয়েছেন, অর্ধেক ডাক্তার নেই, অর্ধেক জায়গায় নার্স রিক্রুটমেন্ট নেই, ওষুধ পাওয়া যায় না, সমস্ত ওষুধ এক্সপায়ারি হয়ে গেছে, এরকম সেলাইন দিয়ে দিচ্ছেন, সেলাইনে ছত্রাক দেখা যাচ্ছে, মুখে ন্যূনতম লজ্জা শরম থাকলে এক একটা মৃত্যু গৃহ বানাচ্ছেন হাসপাতালগুলোকে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একটা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে থাকা একটা মেডিকেল কলেজে একটা মেয়ে ধর্ষিতা হলো, খুন হলো, তার প্রমাণ লোপাট করলেন, নির্লজ্জ বেহায়া একটা সরকার, তার স্বাস্থ্যমন্ত্রী এখনো রেজিগনেশন নেননি, ড্যাম করে ঘুরে বেড়াচ্ছেন, মুখে লজ্জা আছে। আপনারা এলে কি করবেন? তোমরা এলে কি করবে? প্রতিশ্রুতি তো অনেক বড় বড় দিয়ে গেছো। প্রথমে যে সবার আগে যে তৃণমূলের ট্রেডে হচ্ছে দুর্নীতিপরায়ণ একটা চক্র তৈরি হয়েছে হাসপাতাল জুড়ে, আগে তার অবসান ঘটাবো। আমরা নতুন হাসপাতাল তৈরি করব, সরাসরি এখানে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করব। তার মানে চিকিৎসা হবে না, এইগুলো করতেই 5 বছর। স্বাস্থ্যসাথীর কার্ডে এইগুলো করতে মানে বদলা নিতেই 5 বছর। একটা কথা বলি, মানুষের চিকিৎসা হবে না। ভারত সরকারের ক্ষমতায় আছি, এটা শুনুন না আপনারা। আমরা ভারত আরে দেখলাম আমরা ভারত সরকারের স্ট্যাম্প দিয়ে দিয়ে ডেড বডিগুলোকে পাচার করে দিলেন। এই যে বসে আছেন কুম্ভ মেলায় তো দেখলাম হসপিটাল খুলে বসলে নদীর ধারে। দেখে আসুন দেখেছি 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 আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেড বডিগুলোকে দেখেছিলাম। মণিশঙ্কর দা, এটা শুনুন, আমি তারপর দুজন এখনো বলেননি, তাদের কাছে যাব। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এসেছে, 100 কোটি টাকা তিনি দিচ্ছেন, এমনটা তিনি বলেছেন, দিয়েছেন, এবং তারপর সেই টাকা কোথায় গেল, কি হলো, কোথায় ব্যবহৃত হলো, তিনি কি বলছেন এসব বিষয়ে কিছু? কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী? দেখুন। সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং এছাড়াও সিকিউরিটি অডিটিংয়ের ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক টাকা দিয়েছেন, অনেক কিছু করেছেন বলছেন, কিন্তু আবারও একবার দেখাবো গ্রাউন্ড রিয়ালিটিটা কি। বাকি দুজনের কাছে, মৌমিতা এবং হৃদয়ের কাছে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা একটি প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। আমরা যেখানে কথা বলছিলাম সেখান থেকে হেঁটে যেতে হবে ট্রমা কেয়ারের যে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা একটু দেখানোর জন্য বলবো দীপঙ্করকে। দীপঙ্কর, তুমি একটু দেখাও, তাহলে হয়তো দর্শকরা বুঝতে পারবে যে এই মুহূর্তে কতটা মানে হেঁটে যেতে হয়েছিল। এই হচ্ছে ট্রমা কেয়ারের নামার সেই জায়গা, এখান দিয়েই পেশেন্টদেরকে তোলা হয়, এখান দিয়ে পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হয়। ওই দিকের যে বিল্ডিং রয়েছে, ওই দিকের যে নীল সাদা বিল্ডিং রয়েছে, ওই দিকে বিল্ডিংয়ে কমন টয়লেট রয়েছে, সেখানে তাকে যেতে হয়েছিল। স্বাভাবিকভাবে তো একজন পেশেন্ট যার মুখে মাস্ক রয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তাকে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা তাকে অ্যাডমিটেড লিখে দিয়েছেন। এরকম একজন পেশেন্টকে এই ট্রমা কেয়ার বিভাগের যে 5th ফ্লোরে শৌচালয় রয়েছে, সেই শৌচালয় ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। চিকিৎসক বলেছেন আপনি চলে যান, কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েছে। পেশেন্ট পার্টি বলছে যখন তার স্বামী অসুস্থ বোধ করেন তখন তার সঙ্গে ছিলেন, এই যে পুরো জার্নিটায় আমরা তার জামাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, প্রতিবেশী একজন জামাই, তিনি বলছেন যে আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছেন এবং তখন ডাকাডাকি করা হয়, কিন্তু আসেননি। সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত এই বিশ্বজিৎ সামন্তই নিয়েছিল। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন হৃদয় বিশ্বাস, আইনজীবী, মৌমিতা চক্রবর্তী, গবেষক। হৃদয়, আমার প্রশ্ন ওপেনিং রিমার্কে আপনার জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কিছু করেছেন বলছেন মুখ্যমন্ত্রী, গ্রাউন্ড রিয়ালিটি তো তা বলছে না, আসলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন? 30 সেকেন্ড। মুখ্যমন্ত্রী তো অবশ্যই মিথ্যা কথা বলছেন, কারণ আমরা যদি কোনো সরকারি হাসপাতালে যাই তখন আমরা পরিষ্কার দেখতে পারি তার অবস্থা কেমন। কারণ যখন আমরা কোনো সরকারি হাসপাতালে যাচ্ছি তখন দেখছি সেখানে ডক্টর নেই, সেখানে সঠিক নার্স নেই, এমনকি এমনও দেখেছি মাঝখানে কিছুদিন সিভিক নার্স দিয়ে চালানো হয়েছে, মানে এমন হয়েছে 6 মাসের ট্রেনিং করিয়ে এনে তাদেরকে নার্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে মানুষের স্বাস্থ্য এমন একটা ভাইটাল জিনিস, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকে নিয়ে ছেলে খেলার মতো করে তুলেছেন। সরকারি হাসপাতালে গেলে আপনি সঠিক ডক্টর পাবেন না, ট্রেনি ডক্টর দিয়ে চালাচ্ছেন। এমনকি সেই ট্রেনি ডক্টররা বা জুনিয়র ডাক্তারদের, আজকে আমাদের জুনিয়র ডাক্তার দিদিদের হসপিটালে অন ডিউটি অবস্থায় রেপ হতে হচ্ছে। আমার দিদি একজন নার্স সরকারি হাসপাতালে, কিন্তু তাকে আগের দিন তৃণমূলের লোকাল যে ওখানকার হচ্ছে লোকাল তৃণমূলের রয়েছে, ছেলেপেলে রয়েছে, তারা একদিন থ্রেট দিয়ে গেছে হসপিটালে এসে, আপনাকে ট্রান্সফার করিয়ে দেবো, এই করিয়ে দেবো, তাই করিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা এবং তাদের
নেতাদের অবস্থা। বেশ, মৌমিতা, আমি মৌমিতার কাছে একই প্রশ্ন তুলে ধরছি। মৌমিতা, এ রাজ্যের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছেন। আমার উন্নয়নের যে লম্বা বুলি তার মধ্যে প্রথমটা আমি নিয়েছি স্বাস্থ্য ক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আসলে কি এই উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? আসলে তিনি মিথ্যে বলছেন? আপনার কি মনে হয়? আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি, 30 সেকেন্ড। বিষয় প্রথমে বলবো, আমাদের পশ্চিমবাংলার রাজনীতিকে একটু সাউন্ড ঠিক করতে বলো, ইকো আসছে খুব। যাই হোক, আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিকে দুটো ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রাসঙ্গিকতার পূর্ববর্তী একটা রাজনৈতিক অধ্যায়, আরেকটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রাসঙ্গিকতার পরবর্তীকালীন একটা অধ্যায়। এবং পূর্ববর্তীকালীন অধ্যায়টা যদি একটু আমরা পাতা উল্টে দেখি, একটা কথা আমি বারবার বলি, আজকেও বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল দলটি তৈরি করেছেন, তৃণমূল সরকার, এটা হচ্ছে সিপিএম ছিল এদের ট্রেনিং গ্রাউন্ড। কংগ্রেসের ছত্রছায়া থেকে, কংগ্রেসের গর্ব থেকে এরা জন্ম নিয়েছে, সিপিএম ট্রেনিং গ্রাউন্ড। এবং এরা কোথাও হলেও বিজেপির সাথে জোট ক্ষমতা ধরে নিজেদেরকে শক্তিশালী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বারংবার, এবং সেখান থেকে তিনি একটা পুষ্টি অর্জন করেছেন, শুধুমাত্র সেটাকে ইউজ করেছেন, সেটা আমরা জানি। এইবার যদি আমি উন্নয়নের কথা বলি, আজকে বাম সরকারের আমলে আমরা এনআরএস হসপিটালে যে শিশু মৃত্যু ঘটেছিল 2008 থেকে 2009, এই ঘটনা আমরা জানি, এবং সেটা একটা গ্রস নেগলিজেন্স বলে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছিল। এবং মেদিনীপুর মেডিকেল কলেজে ফুড পয়জনিং এ ডেথ রেট 2010 সালে যেটা প্রায় 2 জন রোগীর মৃত্যু এবং 30 জন রোগী অসুস্থ হয়ে গেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা কি দেখতে পাচ্ছি? আরজিকর হসপিটালে একজন লেডি ডক্টরকে রাত্রি বেলায় খুন করে দিয়ে চলে যাওয়া হচ্ছে এবং ধর্ষণ করে ব্রুটালি খুন করা হচ্ছে। তারপরে এনআরএস এতে কয়েকদিন আগে লিফটে একজন মানুষ মারা গেলেন, এবং এদিক সেদিক ভুয়ো ভ্যাকসিনে বাচ্চাদের মৃত্যু, এগুলো আমরা দেখতেই পাচ্ছি। উনি আজকে উন্নয়নের নামে কলঙ্ক তৈরি করছেন। এবং কিশোরলাই, আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে মা মাটি মানুষের নাম করে যে সরকারের প্রতিস্থাপন করা হয়েছিল, সেটা আজকে অবক্ষয়ের দিকে আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। মমিতা, আমি আসছি, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে। মমিতা, একটু আমি হোল্ড করতে বলবো। ব্রেকিং নিউজ আসছে, চিংড়িহাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্টের নির্দেশের বড় ব্রেকিং নিউজ আসছে কিশোরলয়ের অগ্নিবাণে। চিংড়িহাটা মেট্রো জট মামলায় আবার ভর্ৎসিত হয়েছে রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিল রাজ্য, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শুনানির মাঝে রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে মেট্রোর কাজ করুন বলছে সুপ্রিম কোর্ট, নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ রাজ্য চেয়েছিল এই কাজটা আটকে যাক, সেই কাজটা আটকালো না। হাইকোর্টের নির্দেশ মতো মেট্রোর কাজটা চলবে। ফিরবো দ্বিতীয় অগ্নিবাণ নেওয়ার আগে আমি প্রশ্ন তুলবো। আমার একটাই বক্তব্য, যে উন্নয়নের খাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নে ভাসিয়ে দিতে বলছেন, এ রাজ্যকে ভাসিয়ে দেবেন বলছেন, দিয়েছেন বলছেন, সেই উন্নয়নের দ্বিতীয় পয়েন্ট হলো পরিকাঠামো। সেখানেও কি বাধা হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশোরলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। প্রশ্ন করছি, রাজনীতির কারণেই কি কেন্দ্রের উন্নয়নে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি চিংড়িহাটায় মেট্রো হয়, তাহলে সেই মেট্রোর প্রজেক্ট আজকে কেন হাইকোর্টে যাওয়া? প্রশ্ন করছি আমি সরাসরি যাব। আমার সঙ্গে পার্থ প্রতিম বিশ্বাস রয়েছেন, সিপিআইএম প্রার্থী টালিগঞ্জে। তার কাছে আমার প্রশ্ন আপনার কাছে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য হাইকোর্টের কথা শুনে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও ভর্ৎসিত হয়েছে, ভর্ৎসিত হয়ে এবার ফিরে এসছে, এবার কাজটা করতে হবে। তো রাজ্যের উন্নয়নের কাজের জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে। কেন্দ্র যদি রাজ্যে একটা মেট্রো রেল প্রকল্প করতে চায়, তাতে বাধা হয়ে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর দিন স্যার। এক্স্যাক্টলি। আমি কিশোরলয়, মোস্ট আনফর্চুনেটলি একটা রাজ্যের ইলেক্টেড গভর্নমেন্ট সেই রাজ্যের উন্নতি করতে চায় না পরিকাঠামোর, এরকম আত্মঘাতী উদাহরণ ভারতবর্ষে খুব কম খুঁজে পাওয়া যাবে। আমাদের কলকাতা শহরের লাস্ট রেল যেটা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই প্রকল্প রূপায়ণ করতেও মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন। প্রথমত রেলের রুট পাল্টেছিলেন, তার ফলে হচ্ছে গোটা মেট্রো রেল প্রকল্পে একটা বিপর্যয় নেমে এসেছিল। দ্য প্রজেক্ট গট ডিলেড। দত্তাবাদের জমি অধিগ্রহণে তৃণমূল কংগ্রেস ঝামেলা করেছিল, ফলে যে প্রজেক্টের ভ্যালু ছিল 4,500 কোটি, সেটা হয়ে গেছিল 8,500 কোটি টাকা। ফলে এবার এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের নিউ গড়িয়া অরেঞ্জ রুট, যেটা ক্যালকাটা এয়ারপোর্ট, সেখানেও এই বাধা দেওয়া হচ্ছে মূলত
রাজনৈতিক স্বার্থে যে এই প্রকল্পটা শেষ যদি হয় তাহলে হচ্ছে যে এই প্রকল্পের অংশীদার হিসেবে কেন্দ্রের সরকার বা কেন্দ্রের শাসক দল ক্রেডিট দাবি করবে, সেটা আটকানোর জন্য আত্মঘাতী ঢঙে হচ্ছে যে এই কাজটা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সরকার, কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার তারা তাদের সরকারি দায়িত্ব পালন করবেন, কিন্তু রাজ্যের সরকার দেখবেন পলিটিক্যাল ইন্টারেস্টে গোটা কাজটা করছে। মাঝেরহাটের ব্রিজ যখন ভেঙে গেছিল তখন কি যান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়নি? পাক্কা 2.5 বছর ধরে যান নিয়ন্ত্রণ করে বিকল্প পথে মানুষকে অনেক খেটে যেতে হয়েছিল। আমার এখানেই প্রশ্ন, ওখানে কি ওই প্রজেক্টটা করা ইম্পসিবল? ওখানে কি যান নিয়ন্ত্রণ করা অসম্ভব? ওখানে কি খুব কঠিন একটা মেট্রো পিলারের উপর দিয়ে মেট্রো রেলের ট্র্যাক নিয়ে যাওয়া? না, একদম না, একদম না। আমি বলছি এই নিয়ে রীতিমতো সমীক্ষাও হয়েছে, ফলে ওখানে যান নিয়ন্ত্রণ করে এই প্রকল্প শেষ করা সম্ভব। এবং সেই কাজ তারা যদি রাজ্যের সরকার, আমি বলছি যে বাধা যদি না দেন, আমি দ্রুত শেষ হওয়ার কথা। 26-এই প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল, 26 সালের শেষ দিকে, এখন এস্টিমেটেড টাইম হচ্ছে 28। আমি আপনাকে ওই উদাহরণটাই দিচ্ছি যে মাঝেরহাট ব্রিজ ভেঙেছে যখন, সেই ব্রিজ সারানোর ক্ষেত্রে তাদের যে উদ্যোগ ছিল, যান নিয়ন্ত্রণ করেছেন যেভাবে, সেটা তখন তাদের পয়েন্ট পাওয়ার ব্যাপার ছিল, নম্বর পাওয়ার ব্যাপার ছিল, রাজ্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল। একইভাবে টালা ব্রিজ যখন ভেঙেছিল, প্রচুর ডাইভারশন করে যান নিয়ন্ত্রণ করে নতুন ব্রিজ তৈরি করতে হয়েছে। যে কোনো ব্রিজ তৈরি করতে গেলে কিছুদিনের জন্য এই ডাইভারশন হয়, যান নিয়ন্ত্রণ হয়। এই কাজটা তারা করতে চান না, করতে দিতে চান না, যে আসলে ওইটার জন্য। হ্যাঁ, তারা রাজনৈতিক কারণে করছেন না তারা। মৌমিতা, আপনি হাত তুলছেন, আমি আসছি আপনার কাছে, আমি উত্তরটা নেব। আমাদের কলকাতা শহরের পরিকাঠামোর উন্নয়নের হ্যাঁ, আমি উত্তরটা নেব। মণিশঙ্কর দা হাত তুলছেন, আসছি শঙ্কুদা, প্রত্যেকের কাছে আসছি। হ্যাঁ, ইচ্ছে করে রাজনৈতিক কারণে উন্নয়নে বাধা দিচ্ছেন। আমার কথা হচ্ছে, দেখুন পার্থদা, একটা ছিল ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1948, সেখান থেকে এলো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894। তারপরে কিন্তু দেখবেন মেট্রো রেলওয়ের মেইনটেনেন্স এন্ড ওয়ার্কস অ্যাক্ট 1978, পরবর্তীকালে 2008। কেন বলছি এইটা বলার কারণ, না প্লিজ, এইটা বলার কারণটা হচ্ছে যে মেট্রো রেলের জন্য যে জমি জটের কথা বলছে না, একদমই ভুল কথা। এটা ল্যান্ড অ্যাকুইজিশনের সেন্ট্রাল ল আছে, তারা নিতে পারে, নিয়েছে, তার জন্য ট্রাইব্যুনাল আছে, রাসবিহারীতে তারা কম্পেনসেশন পান। আমার কথা হচ্ছে, ঠিক ভোটের মুখে এসে পরে এত বছর চলে গেল, ঠিক ভোটের 2 মাসে আমি করে দেবো, আমার দেখাবো আমি যে মেট্রো রেল করেছি। আমার কথা হচ্ছে, এয়ারপোর্ট থেকে যখন সপ্তাহে 1 দিন করে অমিত শাহ আর নরেন্দ্র মোদী আসবেন, ওই রাস্তাটা দিয়েই আসবেন। রাজ্য সরকার কেন গেছে? ট্রাফিক কনজেশনটা এখন করতে পারবে না, ইলেকশনের সময় ওভারক্রাউডেড হয়। না 2 মাস চেয়েছে, মে মাস পর্যন্ত। কিশোরই মে মাস পর্যন্ত টাইম চেয়েছিল। যখন প্রধানমন্ত্রী আটকে থাকবে রাস্তায়, তখন বলবেন ট্রাফিকটা ঠিকমতো হচ্ছে না। আর যখন সুপ্রিম কোর্টে যাবে, ট্রাফিক কনজেশন হতে পারে, তখন বলবেন ডেভেলপমেন্ট আটকাতে চাইছে। দুমুখো হবেন না প্লিজ, একদিকে রাখুন। বিশ্বাস আপনাকে দুমুখো বলছেন উনি। না, আমি বলছি এয়ারপোর্ট থেকে যখন চিফ মানে প্রাইম মিনিস্টার, আমি আবার বলছি যে একটাই কথা, এটা 2 মাস আগের প্রশ্ন নয়, এটা গত 2 বছর ধরে, শুনুন, যারা জানেন না তারা জেনে রাখুন। এই রুটের অ্যালাইনমেন্ট যখন হয়, সেই রুটের অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা যাচ্ছে। ফলে এখানে কোনো একটা সময় যেখানে বিএম বাইপাস ক্রস করবে চিকনিঘাটা, সেখানে এই যান নিয়ন্ত্রণের প্রয়োজন হবে। এটা 2 বছর আগে জানা ছিল। ফলে এতৎসত্ত্বেও দ্য প্রজেক্ট গট ডিলেড 2 বছর ধরে। এটা 2 মাসের প্রশ্ন না। আবার বলছি যে আমি যে কেন্দ্রীয় সরকারকে বিরোধিতা করার 101টা কারণ খুঁজতে পারেন, কিন্তু এই অনেক ধন্যবাদ পার্থবাবু। আমি ডিলে করাচ্ছেন, এই প্রজেক্টটা ডিলে করাচ্ছেন, এটা কলকাতা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, যুদ্ধ ঘোষণা করছেন। ধন্যবাদ পার্থবাবু। হ্যাঁ, শুনুন, মাস 6 আগে এই আমাদের তৃণমূল, আপনি তৃণমূল তো? হ্যাঁ, তৃণমূলের সমর্থক দাদা। না, যাই হোক, তৃণমূলের সমর্থক। তো এদের নেত্রী তিনি একটা জরুরি বৈঠক করেছিলেন। শুনুন না, জরুরি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে রাজ্যের একাধিক আমলা উপস্থিত ছিলেন। তাদেরকে স্পেসিফিক্যালি নির্দেশ দিয়ে বলা হয়েছিল যে কোনো কেন্দ্রীয় প্রকল্প যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, নির্বাচন আসছে, ডিলে করো। মানুষের যত অসুবিধা হয়, ট্রেনে ডিলে করো, মেট্রো ডিলে করো, রাস্তায় ডিলে করো, ফ্লাইওভারে ডিলে করো, পোর্টে ডিলে করো, সবকিছুতে ডিলে করো, গেজেটে বেরিয়েছিল যাতে নির্বাচন পেরিয়ে যায়। গেজেটে বেরিয়েছিল। আর দৌড় মশাই, শুনুন না, আর কি করেছেন, এইটুকু জায়গা দেওয়া যায় না? আপনারা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের কোন প্রোগ্রাম, কোন প্রজেক্ট যাতে না হয়, তার জন্য আপনারা আটকে। কোথায় ভোটের মুখে? 2 বছর ধরে চলছে, ভোটের মুখের গল্প
ট্রাফিক ঠিকমতো দেখছেন না, প্রধানমন্ত্রীকে আটকে রেখেছে। একটাই তো রোড, এটা 3 বছর ধরে চলছে স্যার। হাইকোর্টে কবে গিয়েছেন? বলতে পারেন। আরে দেবে না নির্বাচনকে দেখে কাজ করতে দেবে না, উন্নয়ন করতে দেবে না। এদের সিম্পল এজেন্ডা উন্নয়ন নয়, এদের সিম্পল এজেন্ডা পলিটিক্যাল এজেন্ডা জেনারেট করা, সেটা জাস্টিফাই। মৌমিতা হাত তুলছেন, আমি শুভম এবং হৃদয়ের কাছে আসি। মৌমিতা আগে হাত তুলেছেন, মৌমিতার উত্তর নেব। মৌমিতা। হ্যাঁ, আমি বলবো কিশলয় একটু ইতিহাসটা সবার জানা দরকার। আমার মনে হচ্ছে কোথাও হলো এটাকে একটু বিকৃত করে দেওয়া হচ্ছে। ইতিহাসটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে যখন সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছিল সেটা কিন্তু তৎকালীন রেলমন্ত্রী A.V. গনি খান চৌধুরীর উদ্যোগে, এবং তারপরে যে প্রথম মেট্রো রেলটা হয়েছিল সেটা হচ্ছে উত্তর দক্ষিণ মেট্রো রেল, যেটা 2009 সালে। পরবর্তীকালে যেটা আমরা এখন টলিগঞ্জ থেকে বর্তমানে যেটা আমরা গড়িয়া অবধি দেখি, তো তখন সেটা ছিল হচ্ছে তোমার দমদম থেকে টলিগঞ্জ অবধি, এটা আমরা সবাই জানি। এবার 2006 সালে রাজনীতিটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে দেখি, সেখানে ছিল ব্র্যান্ড বুদ্ধবাবু, এবং রাজনৈতিক স্লোগান ছিল যে কৃষি আমাদের শিল্প, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং এই স্লোগানের মধ্যে দিয়ে বাম সরকার যখন নির্বাচনে যাচ্ছেন, তখন বুদ্ধদেব বাবু মানে বুদ্ধদেব ভট্টাচার্য তখন নতুন নতুন প্রকল্পের কথা বলেছিলেন এবং এনেছিলেন। কিন্তু ওই একইভাবে উনিও কিন্তু তখন কলকাতা মনোরেলের কথা বলেছিলেন, কিন্তু সেই সময় পরবর্তীকালে ধীরে ধীরে যখন বাম সরকার ব্যাকফুটে চলে গেল না, তখন থেকেই অ্যাকচুয়াল পলিটিক্সটা শুরু হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা লোকজন তারা একটা সময় শিয়ালদার কাছে গিয়ে ওই ভূমি আন্দোলনের ওই আবহাওয়াতে গিয়ে উৎপাত শুরু হলো, এবং এই যে রুট চেঞ্জ করে দেওয়া, কোনো কিছু আলোচনা না করেই সবকিছু অ্যানাউন্স করে দেওয়া, এবং দিনের পর দিন ধরে কাজগুলোকে ফেলে রেখে, যেটা তুমি বলো না একটা সময় সেন্ট্রাল মেট্রো স্টেশন যেটা ডাবল ডেকার, সেটা বাম জমানার আমলে তৈরি হয়েছিল, এখন সেটা ভূতের মতো অবস্থা, সেটা এখন খুব একটা হয় না। এই যে একটা এত বড় পরিকাঠামো তৈরি হলো, তার যে এত পুঁজি, এত লোক নি, সবটাই তো প্রায় বেকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা উন্নয়নের কোনো কিছু দেখছেন? না না, মনিতা একটুখানি শুনতে হয়, বুঝলাম, একটু শুনতে হয়, একটু বুঝলাম। আমার কথা হচ্ছে 366 মিটার যদি ছেড়ে দেন, তাহলে রাজ্যের মানুষ তো মেট্রো চড়তে পারে। এত ইগো কেন যে আমার উন্নয়ন, আমি উন্নয়ন করতে দেব না? আচ্ছা, এই মেট্রো রেলগুলো যে শুরু হওয়ার কথা ছিল 2012 কি 13 তে, মনিতা যেই দেবে তাকে নিন্দা করবে। হচ্ছে তো বাবা, না নিন্দা করব, কিন্তু আজকের দিনে ঠিক ভোটের সময় ভোটের সময় কেন? ভোটের মাঝে আগে থেকে আমি একটা লিস্ট দেখাচ্ছি, বাংলা কোথায় কোথায় বঞ্চিত হয়েছে, শুধুমাত্র উন্নয়নের ক্ষেত্রে, শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রে, শুধুমাত্র মেট্রো রেলের ক্ষেত্রে, শুধুমাত্র পরিকাঠামোর ক্ষেত্রে না, কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে বাংলা বঞ্চিত হয়েছে। কোথায় কোথায় হয়েছে? আয়ুষ্মান ভারত বাংলা কেন পায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা মানুষ স্বাস্থ্য সাথী পায়, দুটোই পাক, কি অসুবিধা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার মানুষ আরো 5 লাখ টাকা কভার পায়? আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হয়েছে বাংলা, আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে বাংলা, বিশ্বকর্মা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে বাংলা, PM জনমন যোজনা থেকে বঞ্চিত হয়েছে বাংলা, নীতি আয়োগ থেকে বঞ্চিত হয়েছে। অন্যান্য রাজ্য পাচ্ছে যে প্রকল্পগুলো, বাংলা কেন পাচ্ছে না? আজকের কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র থেকে আমি সরাসরি শুভম এবং হৃদয়ের কাছে আসছি। কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র, তৃতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমি প্রশ্ন করছি, বাংলা বঞ্চিত হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন বলে? আমার প্রশ্ন, উন্নতিতে কাঁটা তৃণমূল, পরিবর্তনে ফিরবে বাংলার কপাল? উত্তর নেব শুভম। জরুরি সেটা হচ্ছে 366 মিটার স্ট্রেচের একটা রাস্তা, সেটা হাইকোর্টই কিন্তু বলে দিয়েছিল কিভাবে করতে হবে। হাইকোর্ট বলেছিল যে পরপর দুটো উইকেন্ডে রাত্রির বেলা কাজ করতে। সুতরাং যদি রাত্রির বেলা শনিবার রাত্রি 10টা থেকে ভোর 6টা অবধি যদি সেই কাজ হতো, তাহলে দুটো উইকেন্ডে না হলেও 4টে উইকেন্ডের মধ্যে 4টে শনিবার রাত্রে কাজ হলেই কাজটা কমপ্লিট হয়ে যেতে পারতো। সুতরাং সেই কাজটা হলে আজকে রাজ্যের প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যারা দৈনন্দিন যাতায়াত করে, সেই কোটি মানুষের দৈনন্দিন যাতায়াতটা অনেকটা সহজ হতো। কিন্তু তারপরেও আজকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় না করে সুপ্রিম কোর্টে গেলেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে বিভিন্ন গবেষণায় প্রমাণিত, সেটা হচ্ছে বাইপাস সংলগ্ন যে কলকাতা বা 24 পরগনা, সেখানে এয়ার পলিউশন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং বায়ু দূষণের কারণে, পলিউশনের কারণে স্বাস্থ্যহানি হচ্ছে, মানুষের সিরিয়াস হেলথ ক্রাইসিস দেখা দিচ্ছে। সেখানে আজকে যদি মেট্রো শুরু হতো, যদি গাড়ি ঘোড়ার সংখ্যা কমতো, তাহলে পলিউশন কমতো, মানুষের স্বাস্থ্য বাঁচতো। সেই মানুষের স্বাস্থ্যেও ক্ষতি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে,
আজকে আধ ঘন্টা রাস্তা, যেটা সল্টলেক থেকে আজকে গড়িয়া পর্যন্ত আধ ঘন্টায় যাওয়া যায়, সেটা তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো, আজকে 1.5 ঘন্টার উপর লেগে যায় পৌঁছতে। সুতরাং যাওয়ার সময় 1 ঘন্টা, ফেরার সময় 1 শুভম, ঘন্টা। আমার প্রশ্নটা 2 ঘন্টা, বৃহৎ। 2 শুধু ঘন্টা- মেট্রো তো নয়, বা কোনো কেন্দ্রীয় প্রকল্প পাবে না বাংলার মানুষ, মেট্রো পাবে না বাংলার মানুষ, স্বাস্থ্য আমি পাবে না বলছি- বাংলার মানুষ, কেন বাধা হয়ে আমি দাঁড়াচ্ছেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়? কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, প্রোডাকশন নষ্ট হচ্ছে। আর শেষ কথা আমি এটাই বলবো, তুমি যেটা বললে সেটা তো হচ্ছে, আজকে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, সেটা হচ্ছে তৃণমূল উন্নয়নের পথে বাধা হচ্ছে, তৃণমূল উৎসব চাইছে, উন্নয়ন চাইছে না। আমি শেষ করব এই কথাটা বলে, তৃণমূলের যে কোনো নেতা তাদের রাজনৈতিক বক্তৃতা ভোট চাওয়া শেষ করে এটা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমার মনে হয় আজকে সুপ্রিম কোর্ট যা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, তারপর অন্তত এই নির্বাচনে তৃণমূলের কোন নেতা, মন্ত্রী, বিধানসভার প্রার্থী, তাদের অন্তত অ্যাটলিস্ট এই উন্নয়নের জন্য ভোট দিন, এটা বলা উচিত না। উন্নয়ন করবে উৎসবের জন্য ভোট দিন। কেন্দ্রীয় সরকার যদি মেট্রো রেল করে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু উন্নয়নের জন্য ভোট দিন, সেটা অন্তত বলা উচিত না। টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবো বলেছিল, কে বাধা দিয়েছিল? অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারতো তো 2014 সালে যখন বলেছিল অ্যাকাউন্টে। আমি এই উত্তরটা দেব শঙ্কুদেবদার কাছে, যে কোথায় টাকা। হ্যাঁ বলুন কিশোরদা, আমি আগের প্রশ্নের উত্তরটা আগে দিই, পরের প্রশ্নটা পরে দিচ্ছি। আজকে এতক্ষণ কেউ এটা বলেনি যে সুপ্রিম কোর্ট আজকে দুটো তার অবজারভেশনে চিফ জাস্টিস, মানে মাননীয় চিফ জাস্টিস দুটো কথা খুব মানে পরিষ্কার করে বলেছেন, নট টু পলিটিসাইজ ডেভেলপমেন্ট ওয়ার্ক। মানে আজকে আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং ইলেক্টেড গভর্নমেন্টের অবস্থা দেখে যে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা ডেভেলপমেন্ট ওয়ার্ককে পলিটিসাইজ করবেন না। এবং এটাও বলতে শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট প্রথমবারের জন্য অবজার্ভ করছে যে কোনো রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এবং রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকতো, রাজ্যের পুলিশ মন্ত্রী যদি সৎ ইচ্ছা থাকতো, পারতো না 2-3টে সপ্তাহে একটু যান নিয়ন্ত্রণ করতে, তাও রাত্রিবেলা। উনি বলেছেন, মণিশঙ্কর বাবু বলেছেন যে প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রীকে আসতে দিন না, প্রধানমন্ত্রী আসুক, রাত্রিবেলা প্রধানমন্ত্রী আসে না। শুনুন, আপনি শুনুন, রাত্রিবেলা প্রধানমন্ত্রী আসে না, প্রধানমন্ত্রী আসে যখন সে আসার টাইমে আসে। এবং যদি প্রধানমন্ত্রী আসে তো আপনাদের কি অসুবিধা? হাইকোর্টের ডাইরেকশনে কাজ হবে, হাইকোর্ট তো টাইম বেঁধে দিয়েছিল, আপনারা উৎসবে ব্যস্ত, আপনারা কখনো উন্নয়নের কাজে ব্যস্ত না। আজকে হাইকোর্টের জজেরা প্রধানমন্ত্রীকে নিয়ে আসে না। আরে হাইকোর্টের জজদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা ডেভেলপমেন্টের কাজ নিয়ে, ঠিক, আপনি ডেভেলপমেন্টের কাজ কেন হবে না? কেন্দ্রীয় প্রকল্প থেকে কেন বঞ্চিত হবে? প্রকল্প থেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে কেন বঞ্চিত হবে? কেন বঞ্চিত হতে আমি হবে? প্রত্যেকের কাছে যাব, উত্তর দেব। 30 সেকেন্ড উত্তর দিন, আপনার অ্যালিগেশনগুলো উত্তর দিন। 30 সেকেন্ড। উনি বলছেন তোমাকে আমাকে চিন্তা করতে হবে না। কেন করতে হবে না? আমাদের তো উদ্বেগ আছে, প্রধানমন্ত্রী যখন রাত্রিবেলা আসে না, এয়ারপোর্ট থেকে আসবে, রাত্রিবেলা কাজ হবে, রাত্রিবেলা ভাই রাত্রিবেলা ওয়ার্কিং অর্ডার ছিল। আমার কথা হচ্ছে, দেখুন, উন্নতি নিয়ে কেউ যদি বাধা দেয় সেটা সবাই ক্রিটিসাইজ করে, তৃণমূল সরকার। কিন্তু আমার কথা হচ্ছে 2 বছরে যদি বাধা দিয়ে থাকে সেটা অন্যায় করেছে। আমি বলছি 2 বছরের মধ্যে করার যদি ইচ্ছে থাকতো তাহলে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন আছে সেখানে অসীম ক্ষমতা আছে, করতে পারতো, করেনি। ঠিক ভোটের সময় আমরা করছি দেখানো একটা, আর দুটো হচ্ছে যে এখন তো ইলেকশন কমিশন সমস্ত মানে পুলিশ অথরিটিটাকে ট্রান্সফার করছে, তারা দায়িত্ব নিক, ইলেকশন কমিশন বলে দিক যে 30 সেকেন্ড। ওনার অ্যালিগেশন, উনি বলছে আপনাদের জন্য করতে পারছেন না কাজ। 2 বছরে কেন করেন? তাহলে তো আইন ছিল। দেখুন, যাদের কাছে রাজনীতি প্রধান, যাদের কাছে উন্নয়ন হচ্ছে সেকেন্ডারি, তাদের কাছে এর থেকে আমরা ভালো জিনিস আশা করি না। আপনারা কেন শুধুমাত্র এই সেক্টর 5 বলছেন? এই রাজ্যে একাধিক প্রকল্প, এবং আপনি জানেন এই যে 6 লেন প্রজেক্ট ছিল, যে কোনা এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট, সমস্ত আটকে দিয়েছে। এবং তার পেছনে সরাসরি রাজ্য সরকারের ষড়যন্ত্র রয়েছে, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র রয়েছে। এবং যেখানে এই যে পাইপলাইনের কাজ হচ্ছিল, যে গ্যাস পাইপলাইনের, সেটা আটকানোর জন্য লোকাল তৃণমূল নেতাদের বলা হয়েছে গিয়ে কন্ট্রাক্টরকে ডিস্টার্ব করো। ফলে উন্নয়ন এদের কাছে পরে, আগে এদের কাছে তোলাবাজি, আগে এদের কাছে রাজনীতি, আগে এদের কাছে অপরাধ, এই সমস্ত বিষয়ের জন্যই তো আজকে বাংলা পিছিয়ে পড়ছে। ঠিক, 10 সেকেন্ডস করে আমি সময় দিতে পারবো, বাকিদেরকে আমি মমিতাকে দেবো। 10 সেকেন্ডস মমিতা, উত্তরটা নিই। মণিশঙ্কর দা বলছেন যে কেন্দ্র অসীম ক্ষমতা আছে, তারা করে নিক, তৃণমূল আসলে উন্নয়নের পথে বাধা নয়। ডিলে করলো কেন? পলিটিক্স করার জন্য ডিলে করেছে। আমি একটু কিশোলা, এটা কি আমায় বলতে বললে? আমি বুঝতে পারছি। হ্যাঁ 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 বলুন। আমি বলবো কি, আচ্ছা হ্যাঁ, আমি মনিতা তো এত ডেভেলপমেন্ট করে বলছেন, আমি বলতে চাইছি যে 1,500 টাকা যুবসাথী, উনি কি যুবসাথী পাচ্ছেন? আমি এটা মনিতাকে প্রশ্ন করলাম। এবং এই 1,500 টাকায় ঠিক কি উন্নয়ন হয়?
একটা ভালো ব্র্যান্ডেড মদও বোধহয় 1,500 টাকা হবে না। এই যে 1,500 টাকা দিয়ে চোলাই মদের একটা আসক্তি যুব সম্প্রদায়ের মধ্যে ধরিয়ে দেওয়া, দেখো ভাতার দরকার যে কিশোরায় হয় না আমি বলছি না, ভাতার প্রয়োজন অবশ্যই হয়, কিন্তু শুধু ভাতা দিয়ে তো হবে না, তার সাথে চাকরি দরকার, তার সাথে উন্নয়ন দরকার। ঠিক, উন্নয়ন দরকার। 10 সেকেন্ড সরকার ঠিক যেরকম ভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিল, ঠিক সেরকম ভাবেও স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণ করেছিল। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টার তৈরি, সেটা বামফ্রন্ট সরকারই করেছিল। দ্বিতীয়ত হচ্ছে বাম আমলে পরিকাঠামোগত কাজের জন্য যে খাতে যে টাকা বরাদ্দ হতো সেই খাতে সেই টাকা ব্যয় হতো, 1 টাকা চুরি হতো না। আজকে চুরি হচ্ছে বলে ব্রিজ ভেঙে পড়ছে। হৃদয় একদম লাস্ট স্টেটমেন্ট, 10 সেকেন্ড শেষ করো হৃদয়। মণিশঙ্কর বাবু যেটা বললেন যে হচ্ছে আইনের কথা বললেন, উনি আইনের কথা যদি বলতে হয় তাহলে হাইকোর্টের অর্ডার দিয়েছিল 23শে ডিসেম্বর। হাইকোর্ট জবাব চেয়েছিল 6 জানুয়ারির মধ্যে কলকাতা পুলিশ থেকে এবং হচ্ছে রাজ্যের উন্নয়ন দপ্তর থেকে, এবং তার উত্তর যেতে যেতে সুপ্রিম কোর্টে মামলা চলে গেল। আপনারা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যেতে পারছেন, আপনারা তার উত্তর দিতে পারছেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, মানুষ মারা যাচ্ছে রাস্তায় পড়ে। মেট্রো প্রকল্প কেন্দ্র করতে চাইলে, পরিকাঠামো করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আর কেন্দ্রীয় প্রকল্প থেকে, কেন্দ্রীয় বিভিন্ন ক্যাম্পেইন থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার, রাজ্যের মানুষ এই রাজ্য সরকারের কারণে। আর কতদিন এই বাংলায় অবিচার আর বঞ্চনা চলবে সেই প্রশ্ন রেখে শেষ করছি। উত্তর হয়তো মিলবে আর 2 মাস 1.5 মাস পরে, সেই দিকে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH। ব্রেকিং নিউজ, এগরায় 9ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। পথে নামলেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। 18ই মার্চ এই ঘটনা ঘটে। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনুন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী রাত্রি 8টার পরে মহিলাদের বলেন সুরক্ষা নেই। তিনি বিশেষ একটি সম্প্রদায়কে তিনি তোল্লা দিতে দিতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, সেই বিশেষ একটি সম্প্রদায় সেই জায়গায় পৌঁছে গিয়ে আজকে এখানে একটা জেঠথানে একটা যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক, যে রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন, তথা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং এখানকার বিধায়কের নেতৃত্বে এটাকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেছে।